শহরের কোলাহল থেকে দূরে একেবারে নিজের মতো করে কটা দিন কাটানোর জন্য আমার বন্ধু অয়নের মামার বাড়ি শ্যামগড়ের পুরনো জমিদার বাড়ির চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। অয়ন বারবার বলেছিল, জায়গাটা কিন্তু একটু অন্যরকম, বুঝলি তো, দিনের বেলাতেও কেমন যেন একটা নিঝুম গা ছমছমে ভাব। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, আমি সৌরভ চ্যাটার্জি, যুক্তিবাদী মানুষ, ভূতে বিশ্বাস করি না। আমার কাছে ওগুলো ছিল স্রেফ রোমাঞ্চকর গল্প। শ্যামগড়ে যখন পৌঁছালাম তখন সন্ধে ঘনিয়ে এসেছে। বিশাল লোহার গেটটা ক্যাচক্যাচ শব্দ করে খুলতেই যেন একটা অন্য জগতে প্রবেশ করলাম। মস্ত বড় বাড়ি, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে, দেওয়াল বেয়ে উঠেছে শ্যাওলার সবুজ আস্তরণ। বাড়ির কেয়ারটেকার বৃদ্ধ নবীন কাকু আমাকে আমার জন্য নির্দিষ্ট ঘরে নিয়ে গেলেন, দোতলার একেবারে কোণের ঘর। রাতে খাওয়ার পর বারান্দায় এসে দাঁড়ালাম। অমাবস্যার রাত, চারদিক খুটখুটে অন্ধকার, শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক সেই নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলেছে। দূরে কোথাও একটা প্যাঁচা ডেকে উঠল। হঠাৎ করেই আমার ঘাড়ের কাছে কেমন যেন শিরশির করে উঠল। মনে হল অন্ধকারের মধ্যে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। ধুর ছাই, সব মনের ভুল। আমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। ঘরের পরিবেশটা কেমন যেন দম বন্ধ করা। পুরনো কাঠের গন্ধের সাথে মিশে আছে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, অনেকটা পচা পাতার মতো। রাত তখন হয়তো 2টো হবে। হঠাৎই আমার ঘুমটা পাতলা হয়ে গেল। মনে হল ঘরের তাপমাত্রা যেন হুট করে অনেকটা কমে গেছে। একটা হাড় কাঁপানো ঠান্ডা স্রোত আমার শিরদাঁড়া বেয়ে নেমে গেল। আমি চোখ বন্ধ করেই পড়ে রইলাম। কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করতেই শুনলাম একটা ফিসফিস শব্দ, খুব ক্ষীণ, যেন অনেক দূর থেকে ভেসে আসছে। মনে হচ্ছে কোনো মহিলা কাঁদছে, কিন্তু কান্নার শব্দটা স্বাভাবিক নয়, কেমন যেন ভাঙা ভাঙা চাপা গোঙানির মতো। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এবার আর মনের ভুল বলে উড়িয়ে দিতে পারলাম না। আমি সাহসে ভর করে চোখ খুলতেই যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। ঘরের কোণে, যেখানে অন্ধকারটা সবচেয়ে জমাট, সেখানে আবঝা একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। পরনে সাদা শাড়ি, কিন্তু মুখটা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে লম্বা চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। মূর্তিটা স্থির, কিন্তু আমার মনে হলো ওটা আমার দিকেই তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে কাঠ, চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। ওর কোনো পায়ের শব্দ নেই, যেন বাতাসে ভেসে আসছে। আমার শরীরটা জমে গেছে, নড়ার ক্ষমতা নেই। ওটা আমার বিছানার পাশে এসে দাঁড়াল। আমার মনে হলো পচা পাতার গন্ধটা এবার তীব্র হয়ে নাকে ধাক্কা মারছে। মূর্তিটা আমার দিকে ঝুঁকতেই ওর চুলের ফাঁক দিয়ে 2টো উজ্জ্বল নীল চোখ দেখতে পেলাম। সেই চোখে কোনো মায়া নেই, আছে শুধু জমাট বাঁধা ঘৃণা আর শীতলতা। আমার কিছু বোঝার আগেই একটা তীব্র ঠান্ডা স্রোত আমার ঘাড়ের ডান দিকে এসে লাগল। মনে হলো কেউ যেন বরফের সূচ দিয়ে সেখানে বিধিয়ে দিল। একটা তীব্র যন্ত্রণায় আমি কোঁকিয়ে উঠলাম, আর তারপরই সব অন্ধকার। যখন জ্ঞান ফেল, তখন ভোরের আলো ফুটেছে। নবীন কাকু দরজায় ধাক্কা দিচ্ছেন। আমি ধর্মর করে উঠে বসলাম, সারা শরীর ব্যথায় টনটন করছে। কাল রাতের ঘটনাটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু ঘাড়ের ডান দিকে একটা তীব্র জ্বালা অনুভব করতেই আমার হাতটা সেখানে চলে গেল। আয়নেতে মুখটা দেখতেই আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ঘাড়ের ডান দিকে, ঠিক যেখানে কাল রাতে ঠান্ডাটা অনুভব করেছিলাম, সেখানে আঙুলের মতো 2টো ছোট নীল ছোপ পড়েছে। জায়গাটা ফুলে উঠেছে, আর তার চারপাশটা কালশিটে পড়ে গেছে। ওটা কোনো পোকামাকড়ের কামড় নয়, নিশ্চিত। আমি তক্ষুনি ব্যাগ গুছিয়ে কলকাতা ফেরার জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু স্টেশন পর্যন্ত গিয়েও লাভ হলো না। ধসের কারণে রাস্তা বন্ধ। পরের 2 দিন কোনো গাড়ি চলবে না। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।